सूत्रों के हवाले से खबर यही आ रही है, बिहार में अपना सीएम बनाना चाहती है बीजेपी। খবরের মোড়কে মনস্তাত্ত্বিক চাপ নাকি সূত্রের মোড়কে চাপের রাজনীতি? বিহার জুড়ে এখন শুধু একটাই প্রশ্ন, নীতিশ কুমার কি সরতে বাধ্য হচ্ছেন নাকি আরো একবার তিনি খেলাটা উল্টে দেবেন? অনুগত মিডিয়া ফৌজের ব্রেকিং আর দিল্লির কৌশলের মাঝে আসল লড়াইটা চলছে পর্দার আড়ালে। পৌষ মাসের পর সত্যিই কি বিহারে বড় বিস্ফোরণ হতে চলেছে নাকি এটা ক্ষমতার জন্য সাজানো মনস্তাত্ত্বিক যুদ্ধ? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ইস্তফার দাবি হঠাৎ করে কেন জোরালো হয়ে উঠেছে? সূত্রের নামে দোহাই দিয়ে কেন দেশের একাধিক বড় নিউজ চ্যানেল সারাদিন ধরে ব্রেকিং নিউজ চালাচ্ছে যে নীতিশ কুমার যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন? কিসের ভিত্তিতে সরকারের ধামাধরা প্রায় সব চ্যানেলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে যে বিজেপি খুব বেশি দিন অপেক্ষা করতে চায় না, বিহারে নিজেদের মুখ্যমন্ত্রী বসাতে চায়, তাই নীতিশ কুমারকে সরানো হবে। কিছু চ্যানেল তো গতকাল নির্দিষ্ট নীতিশের বিদায়ের দিনক্ষণ পর্যন্ত বলা শুরু করেছে। সেটা কবে? 15ই জানুয়ারির পর, অর্থাৎ খর মাসের অশুভ সময় শেষ হলেই নাকি ইস্তফা। তারপর বিহার পেতে পারে নতুন মুখ্যমন্ত্রী। বাংলায় পৌষ মাস মল মাস, হিন্দি বলা হয় এটাই খর মাস। প্রচার শুরু হয়ে গেছে, খর মাস কাটলেই বিহারে বড় কিছু ঘটতে যাচ্ছে। আসল প্রশ্নটা অন্য জায়গায়। হঠাৎ করে নীতিশ কুমারের উপরে এই চাপ কেন? কেন নীতিশ কুমারের পদত্যাগকে কেন্দ্র করে এমন সম্মিলিত মিডিয়া হইচই? এর নেপথ্যে কি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যিনি নাকি নীতিশ কুমারের জন্য এক্সিট প্ল্যান তৈরি করে রেখেছেন, তাকে কুর্সি থেকে নামিয়ে বিজেপির নিজের লোককে মুখ্যমন্ত্রী করতে চান আর বিহারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান? তাহলে কি পরিকল্পিতভাবে ব্রেকিং নিউজের বন্যা বইয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক পরিবেশ তৈরি করা হচ্ছে? প্রশ্নটা সেখানেই। গতকাল প্রায় সমস্ত ধামাধরা চ্যানেলে নীতিশের বিদায় ঘন্টা বাজানোর খবর দেখার পর গোটা কাণ্ডের সত্যতা যাচাই করে আমরা নানান বিশ্বস্ত সূত্র ঘেটে আজকের এপিসোড তৈরি করেছি। কোনো হেতু ছাড়াই কেন নীতিশ কুমারের বিদায় ঘন্টা বাজাতে শুরু করেছে মূলধারার মিডিয়ার বড় অংশ? আসলে গল্পটা হলো, দীর্ঘ বিরতির পর নীতিশ কুমার সম্প্রতি দিল্লি গেছিলেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তিনি বৈঠক করেন। সেই বৈঠকে ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সম্রাট চৌধুরী, ছিলেন জেডিইউ নেতা কেন্দ্রীয় মন্ত্রী নীতিশের ঘনিষ্ঠ লালন সিংও। প্রায় আধ ঘন্টা ধরে মোদী নীতিশের সঙ্গে কথা বলেন। বিশ্বস্ত সূত্রে আমরা জেনেছি নীতিশ নাকি প্রধানমন্ত্রীর কাছে সরাসরি জানতে চেয়েছিলেন বিজেপি কি সত্যি তাকে পার্টনার কুর্সি থেকে সরাতে চাইছে কি না, চাইলে কবে। মোদী নাকি নীতিশকে বরাভয় দিয়ে বলেছেন এই মুহূর্তে এই ধরনের কোনো প্ল্যান তার নেই, তার দলেরও নেই। তিনি যদি কোনো সূত্র থেকে এমনটা জেনে থাকেন সেটা ঠিক নয়। মোদীর পর নীতিশ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কৃষ্ণমেনন মার্গের বাসভবনে গিয়েও বৈঠক করেন। বৈঠকের পর নীতিশ এবং অমিত শাহের পাশাপাশি হাসি মুখের ছবিও বিভিন্ন দৈনিক সংবাদপত্রে ছাপা হয়। কিন্তু রাজনীতি তো তাই, যেটা দেখা যায় সেটা সত্য নয়, যেটা দেখা যায় না সত্যিটা সেখানেই লুকিয়ে থাকে। কোন নেতা যদি বলেন সাদা রং আমার খুব পছন্দের, রাজনীতির পরিভাষায় এটা বুঝতে হবে ওই নেতার আর যাই হোক সাদা রংটি মোটেই পছন্দের নয়। রাজনৈতিক নেতা মন্ত্রীদের বয়ানকে ডিকোড করাই দক্ষ রাজনৈতিক সংবাদদাতার কাজ। সেই জায়গা থেকেই আমরা যা জেনেছি সেটা স্পষ্ট বলি। নীতিশকে নিয়ে যদি কোনো সিদ্ধান্ত বিজেপির হয়েই থাকে তার প্রয়োগ হবে সম্ভবত পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হওয়ার পর, মানে অন্তত 3 থেকে 4 মাস পর। তবে এটাও সত্যি যে অমিত শাহ নীতিশ কুমারের একটি এক্সিট প্ল্যান তৈরি করে রেখেছেন। এই নিয়ে তার বৈঠক হয়েছে জেডিইউ মন্ত্রী লালন সিং এবং দলের কার্যকরী জাতীয় সভাপতি সঞ্জয় ঝায়ের সঙ্গে। অমিত শাহের লক্ষ্য স্পষ্ট, যত দ্রুত সম্ভব নীতিশ কুমারকে সরিয়ে বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী বসানো। পাশাপাশি এমন একটা জল্পনা বিজেপির তরফেই ভাসিয়ে দেওয়া হয়েছে যে নীতিশের জায়গায় তার ছেলে নিশান্ত কুমারকে অ্যাডজাস্ট করার ভাবনা রয়েছে। এই জায়গা থেকেই সঞ্জয় ঝা প্রকাশ্যে বলেছিলেন নীতিশ কুমারের ছেলে নিশান্ত যেন দ্রুত রাজনীতিতে আসেন, জেডিইউতে যোগ দেন, দায়িত্বপূর্ণ পদ সামলান। আসলে সঞ্জয় ঝা ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন নীতিশের বিকল্প নিয়ে জেডিইউ নেতৃত্ব, দলের শুভানুধ্যায়ী এবং সমর্থকদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।
নীতিশের দুই বিশ্বস্ত সঙ্গী লালন সিং এবং সঞ্জয় ঝাকে বিজেপির শীর্ষ নেতৃত্ব যে ঘুরপথে খেলাতে চাইছেন, এর আগে একাধিক ভিডিওতে পারস্পরিক তথ্য প্রমাণ দিয়ে তা আপনাদের বুঝিয়েছি। এদিকে পাটনা থেকে আমরা যেসব তথ্য পেয়েছি তাতে এটা পরিষ্কার যে অমিত শাহের তৈরি এক্সিট প্ল্যানের খবর নীতিশ কুমার আঁচ করতে পেরেছেন, আর সেই কারণেই তিনি নিজের মতন করে পাল্টা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। কি সেই প্রস্তুতি? হতে পারে খুব বড় কিছু ঘটনা ঘটানোর প্রস্তুতি। জেডিইউ এর জাতীয় মুখপাত্র নীরজ কুমার সরাসরি বলেছেন, এনডিএ শিবিরের বাইরে একাধিক বিধায়ক তার সঙ্গে যোগাযোগে রয়েছেন। ওবেসির দল মিমের 5 বিধায়ক ইতিমধ্যেই নীতিশ কুমারের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেসের 6 জন বিধায়কও জেডিইউ এর সঙ্গে টাচে আছেন বলে খবর। এমনকি শোনা যাচ্ছে লালু প্রসাদ যাদব এবং তেজস্বী যাদবও অপেক্ষা করছেন কবে নীতিশ বিজেপির সঙ্গ ত্যাগ করে ফের একবার তাদের সঙ্গী হবেন। তেমন পরিস্থিতি তৈরি হলে সিপিএম এর 1 জন, সিপিআই এমএল এর 2 জন, কংগ্রেসের 6 জন, বিএসপির একমাত্র বিধায়ক, তার পাশাপাশি একজন বিধায়ক ভিত্তিক ছোট দল, সবাই নীতিশ কুমারের পাশে দাঁড়াতে পারেন। যদিও এই খবরগুলোর কোনো নিশ্চিত প্রমাণ নেই, সবটাই ইঙ্গিতে বলা কথা। তবে একটা বিষয় একেবারে স্পষ্ট, অমিত শাহ এবং নীতিশ কুমারের সম্পর্ক মোটেই স্বাভাবিক নয়। সেটা বিহারের ভোটের আগে থেকেই স্বাভাবিক নয়। দিল্লি সফরে স্বল্প সময়ের জন্য দুজনের দেখা হলেও ভেতরে ভেতরে যে কিছু একটা চলছে তা পরিষ্কার। বড় প্রশ্ন যার উত্তর পাওয়া যাচ্ছে না সেটা হলো, নীতিশ কুমারকে কি সত্যি জানিয়ে দেওয়া হবে যে আজ হোক বা কাল তাকে কুর্সি ছাড়তেই হবে? তাহলে কি নীতিশ কুমার ভেতরে ভেতরে কোনো পাল্টা প্রস্তুতি নিচ্ছেন? মোট কথা, বিহারের রাজনীতির অন্দরের খেলাটা যদি জমে না উঠতো তাহলে সরকারের অনুগত মিডিয়া ফৌজ, শাসক দলের এজেন্ডা, প্রচারের ঢোল বাজানো, যাদের অন্যতম কাজ, তারা নীতিশের ইস্তফার জল্পনা নিয়ে চালচত্র তৈরি করতে মাঠে নামতো না। ফলে খিচুড়ি একটা তৈরি হচ্ছে। প্রায় সমস্ত বড় চ্যানেল এক সুরে সূত্র উদ্ধৃত করে দাবি করেছে নীতিশ কুমার ইস্তফা দিতে চলেছেন। এমনকি একাধিক চ্যানেলে এই নিয়ে রীতিমতো প্যানেল বসিয়ে বিতর্ক চলেছে। খবর চালানো হয়েছে যে নীতিশের ছেলেকে রাজনীতিতে এনে কোথাও নাকি অ্যাডজাস্ট করা হবে। গতকাল এবিপি নিউজে এমন খবর দেখানো হয়েছে। নিউজ 24 তো 1 ঘন্টার আলাদা আলোচনা বসিয়েছে। শুধু টিভি নয়, দিনভর বড় বড় জাতীয় সংবাদপত্রের পোর্টালেও এই খবর ঘুরছে। আমরা জানতে চেয়েছি, এইসব কি অমিত শাহের ক্যাম্প থেকে সুপরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে যাতে নীতিশ কুমারের উপর চাপ তৈরি করা যায়? পৌষ সংক্রান্তি কাটলেই নীতিশ কুমার পদত্যাগ করবেন, এটাই ছিল বিগ ব্রেকিং নিউজ। ভাবুন একবার, বিহারে গত 20 বছর ধরে যিনি জনতার আশীর্বাদ নিয়ে মুখ্যমন্ত্রিত্ব করে চলেছেন, স্রেফ সূত্র উদ্ধৃত করে তার বিদায়ের ব্যান্ড বাজানো হচ্ছে। ইঙ্গিতে বলা হচ্ছে, শারীরিক কারণ দেখিয়ে নীতিশ কুমার সরে গেলে পাটলিপুত্রের গদিতে বসবেন বিজেপির কেউ। তাই নীতিশের পুত্র নিশান্ত হবেন ডেপুটি সিএম। অবশ্য এখন ভারতের রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই, এটা ঠিকই। তবে তাই বলে নীতিশ কুমারের মতন দক্ষ প্লেয়ার, বিশেষ করে যার ইডি সিবিআই এর ভয় নেই, যার বিরুদ্ধে কোনো বড় মামলা নেই, স্বরাষ্ট্র মন্ত্রকের সিন্ধুকে যার কোনো ফাইল বন্দি নেই, সেই মানুষটি বিজেপির চাপে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে গিয়ে হাসি মুখে ডেপুটি সিএম এর পদেই তুষ্ট হবেন, এমন হ্যাপি এন্ড হজম করা যাচ্ছে না। নীতিশ ডুবলে একা ডুববে না, ডালপালা নিয়ে ডুববেন, আর এত সহজে ডুববেনও না। ডোবার আগে মরণ কামড় দেবেন, এটা বিজেপিও খুব ভালো জানে। এর আগের বিধানসভায় জেডিইউ এর ছিল মোট 43 জন বিধায়ক। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী নীতিশের ওপর বিশেষ ছড়ি ঘোরাতে পারেনি। আর এবার তো জেডিইউ এর 85 জন বিধায়ক, সেই দলকে কন্ট্রোল করাকেই মুড়ির মোয়া। তাহলে বড় বড় চ্যানেল কিসের ভিত্তিতে নীতিশের বিদায়ের পথ প্রশস্ত করতে চাইছে? আসলে এটা ক্ষমতার মাথা থেকে আসা একটি স্ক্রিপ্ট। হয়তো দেখবেন মকর সংক্রান্তি যত এগিয়ে আসবে ততই এই প্রচারের তীব্রতা বাড়বে। তবে এমন বাউন্সার দেখে নীতিশের মতন পোড় খাওয়া রাজনীতিক হোপ করে ছক্কা মারার ঝুঁকি নেবেন, সেটাই স্বাভাবিক। এত বছর ধরে ক্ষমতার সঙ্গে ঘর করা একজন নেতা এই চাপ সহজে মেনে নেবেন, এটা বিশ্বাসযোগ্য নয়, বরং উল্টোটা বেশি সম্ভাব্য। যদি ইস্তফার চাপ আরো বাড়ে, যদি মূলধারার মিডিয়া অতিরিক্ত হাইপ তোলে, তাহলে একদিন হঠাৎ করেই বিহারে বিজেপির 13 জন মন্ত্রী প্রাক্তন হয়ে যেতে পারেন। ঠিক যেমনটা হয়েছিল 2013 সালের 17 জুন। সেদিনও বিজেপির 13 জন মন্ত্রীকে একসঙ্গে বরখাস্ত করেছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তারপর সদর্পে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন 48 ঘন্টার মধ্যে ফ্লোর টেস্ট হবে। 17 জুন বরখাস্ত, আর 19 জুন বিধানসভায় 126 জন বিধায়কের সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছিলেন এই নীতিশ। এই ইতিহাস ভুলে গেলে বড় ভুল হবে।
তবে এটাও মানতে হবে এই মুহূর্তে বিজেপির হাতে জেডিইউ এর দুই বড় নেতা খেলছেন, সঞ্জয় ঝা এবং লালন সিং। বিহারের অর্ধেকের বেশি আমলা কার্যত অমিত শাহের ইশারায় চলেন। এমনকি বিজেপির আসন্ন জাতীয় সভাপতি নীতিন নবীনও বিহার থেকে উঠে আসা। ধরা যাক আজ না হোক কাল বিজেপি নীতিশ কুমারকে সরিয়ে নিজের মুখ্যমন্ত্রী বসাবে। যদি সেটাই হয় তাহলে সেই সময়টা কবে? পৌষ মাস শেষ হলে, নাকি বাংলার ভোট ঢুকে গেলে তারপর? বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে আমাদের মনে হয়েছে পশ্চিমবঙ্গের মতন গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে বিজেপি নেতৃত্ব এনডিএ কে অস্থির করতে চাইবেন না। ফলে যদি কিছু হয় বাংলার ফলাফল দেখেই হবে। তবে পরিকল্পনাটা যে আজকের নয় বরং 6 মাস আগেই অমিত শাহের এজেন্ডা ঠিক হয়ে গেছে, বিহারের নির্বাচনের সময় আমাদের পুরনো এপিসোড দেখলেই সেটা বুঝতে পারবেন। আসলে তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নীতিশ কুমারকে আর সিএম প্রজেক্ট করা হবে না, এবার তাকে সরানো হবে। হতেই পারে সেই অপসারণের কাউন্টডাউন এভাবে শুরু করা হচ্ছে। নীতিশের অত্যন্ত বিশ্বস্ত নীরজ কুমার ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন যে একাধিক আরজেডি বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগে রয়েছেন। এমন ইঙ্গিত নীরজ কুমার প্রকাশ্যেই দিয়েছেন। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে চিরাগ পাসওয়ানের এলজেপি। 19 জন বিধায়ক রয়েছেন এই দলে। এলজেপি এনডিএর অন্যতম শরিক দল। সেখানে অন্যদিকে আরজেডির বিধায়কের সংখ্যা এলজেপির থেকে 6টা বেশি, 25। যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আরজেডি নীতিশের পিছনে দাঁড়িয়ে গেল, কিন্তু চিরাগ পাসওয়ান কি তেজস্বী যাদবের সঙ্গে এক পংক্তিতে বসবেন? সম্ভাবনা খুব কম। নীরজ কুমার তেমন ইঙ্গিত দেননি। বিহারের বাস্তব পরিস্থিতিটা সত্যি এই মুহূর্তে জটিল। বিরোধী দলনেতা তেজস্বী যাদব নতুন বিধানসভায় মাত্র 2 দিন হাজির ছিলেন, 1 এবং 2রা ডিসেম্বর। 2 তারিখ বিধানসভায় শুধু স্পিকারকে অভিনন্দন জানিয়ে তিনি বেরিয়ে যান। 3 তারিখ স্ত্রী রাজশ্রী এবং 2 সন্তানকে নিয়ে ছুটি কাটাতে তিনি ইউরোপে পাড়ি দেন। ফলে 5ই ডিসেম্বর থেকে বিহার বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হলেও অনুপস্থিত তেজস্বী। আজ ক্রিসমাস, আজও তিনি সপরিবারে বিদেশেই ঘুরছেন। বিহারের ভোটে তেজস্বীর নেতৃত্বেই তৈরি হয়েছিল মহাজোট। প্রচারে ঝড় তুললেও মাত্র 35টি আসন নিয়ে ধরাশয়ী হয় বিরোধী দল। এত বড় ধাক্কার পরে দলের পাশে না থেকে উল্টে তেজস্বীর বিদেশে পাড়ি দেওয়াকে অনেকেই রাহুল গান্ধীর বিদেশ সফরের সঙ্গে তুলনা করছেন। এমনকি ভোটে কার্যত ভরাডুবির পরেও তেজস্বী কোনো আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করেননি। সব মিলে আরজেডি এখন কার্যত ক্যাপ্টেনবিহীন দল। লালু যাদব চোখের অপারেশনের পর বিশ্রামে রয়েছেন। তেজস্বী দেশে নেই। বিধায়কদের মধ্যে হতাশা স্পষ্ট। আর তাই কি সময় বুঝে নীতিশে কোপ মারতে চাইছে বিজেপি? তাই কি নীরজ কুমারও পাল্টা এমন ইঙ্গিত দিয়েছেন যে জেডিইউ এবং বিজেপি নাগপাশ থেকে বেরিয়ে আসতে চাইছে? এটাই বোঝা যাচ্ছে অনুগত মিডিয়া ফৌজের কাঁধে বন্দুক রেখে বিজেপি নীতিশ কুমারের উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে চাইছে, যাতে এই চাপের প্রভাবটা জেডিইউ বিধায়কদের মনেও তৈরি হয়। সর্বভারতীয় চ্যানেলের পাশাপাশি বিহারের আঞ্চলিক চ্যানেলেও নীতিশের বিদায়ের জল্পনার বাজনা বাজছে। 20-22 বছর ধরে বিজেপি বিহারের রাজনৈতিক মাটি পরীক্ষা করে চলেছে। এবার 89টি আসন পেয়ে তারা একক বৃহত্তম দল। এর আগে 2010-এর বিধানসভা ভোটে বিহারে বিজেপি 91টি আসন পেয়েছিল, তবু আজকের মতন বৃহত্তম দল হতে পারেনি। কারণ সেইবার 115টি আসন পেয়ে ফার্স্ট হয়েছিল জেডিইউ। এরপর 2020 সাল মানে এর আগের শেষ বিধানসভা ভোটে 75টি আসন পেয়ে আরজেডি হয়েছিল বৃহত্তম দল, আর 74টি আসন পেয়ে বিজেপি হয়েছিল দ্বিতীয় বৃহত্তম দল। তবু ক্ষমতা ধরে রাখতে 43 জন বিধায়কের মালিক নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে মেনে নেয় বিজেপি। কিন্তু এবার তারা আর ডেপুটি থাকতে চাইছে না, চালকের আসনে বসতে চাইছে, যেমন মহারাষ্ট্রে বসেছে। কিন্তু মহারাষ্ট্র আর বিহারের রাজনৈতিক জমির চরিত্র এক নয়। বিজেপি জানে বিহারে একার জোরে তারা 40 থেকে 50টি আসন পেত না, কিন্তু নীতিশ কুমার সঙ্গে থাকায় 36% ইবিসি বা অতি পিছিয়ে পড়া শ্রেণীকে তারা নিজেদের দিকে টেনে নিয়েছে। আর অন্যদিকে এমওয়াই সমীকরণ অর্থাৎ মুসলমান যাদবের যে 32 থেকে 33% ব্লক ছিল, যেটা মূলত ছিল আরজেডির বেকার ভোট ব্যাংক, সেখানেও তারা ভাঙন ধরিয়ে দিয়েছে। যাদব ভোটের একটা বড় অংশ এবার গেরুয়া ঝুলিতে পড়েছে, আর মুসলিম ভোটের একটা অংশ টেনে নিয়েছে ওবেসির এমআইএম। অতএব চালকের আসনে বসার এই সুযোগটা বিজেপি কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না। নীতিশ কুমারের স্বাস্থ্য যে খুব জবরদস্ত নয়, এটা তাকে দেখেই ইদানিং বোঝা যাচ্ছে, বিশেষ করে তার চোখের চাউনি। এত সত্ত্বেও নীতিশের রাজনৈতিক অভ্যাস একটাই, তিনি কাউকে সুযোগ দেন না। অমিত শাহকে সেই সুযোগ তিনি দেবেন কি?
নাকি অমিত শাহ নীতিশ কুমারের হাত থেকে সুযোগ ছিনিয়ে নেবেন? যাই হোক, বিহার আমাদের ফোকাসে থাকবে, কারণ সেখানে রাজনীতি খুব দ্রুত মোড় নিচ্ছে। রাজনীতির সেই অলিগলিতে ঘুরে সঠিক তথ্য আহরণ করে পরিবেশন করাই আমাদের কাজ। সবশেষে জরুরি প্রশ্ন, পাটলিপুত্রের ক্ষমতার দখল কার হাতে যাবে? দিল্লির রিমোটে কি পাটনা চলবে, নাকি শেষ তাসটা এখনো নীতিশ কুমারের আস্তিনেই লুকোনো রয়েছে? বিহারের রাজনীতির ইতিহাস সাক্ষী, এখানে চাপ দিলে পাল্টা বিস্ফোরণ হয়। মল মাসের পর কিছু যদি ঘটে তা ইস্তফা নয়, হতে পারে আর একটা অপ্রত্যাশিত ইউটার্ন, যা গোটা দিল্লির হিসেব ওলটপালট করে দিতে পারে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।